অনেকেই উদ্গ্রীব হয়ে গেছেন যে এখনো তো কিছু হলো না, সেনাপ্রধান তো কোনো রকম ব্যবস্থা নিলেন না, তাহলে তিনি কি করতে চাইছেন। তবে যারা আওয়ামী লীগ সদস্য আছেন আমি তাদেরকে বলবো, আপনারা কিন্তু মোটেই হতাশ হবেন না। এই সরকার টিকবে না, এই একদম গ্যারান্টি। এই সরকার টিকবে না। মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে কথা বলবে না। উনি কোথায় পালিয়ে বাঁচবেন উনিই জানেন, কারণ এখানে যারা যারা বিশ্বাসঘাতকতা করছে তারা কিন্তু সব লিস্টেড হয়ে থাকছে। আর উপদেষ্টাদের অবস্থা দেখেছেন তো, আর ওই কচি কচি ল্যাজমোটা সমন্বয়, তাদের মুখ শুকিয়ে গেছে, এদের একেবারে মুখ শুকিয়ে গেছে। আমি নিশ্চিত করছি ভারতবর্ষ কিন্তু ছেড়ে কথা বলবে না। এই সরকার যারা কথা বলার ক্ষমতা কেড়ে নিয়েছে, ফ্রিডম অফ এক্সপ্রেশন কেড়ে নিয়েছে, লিভিং রাইটস কেড়ে নিয়েছে, এখন একটা মানুষকে ঠেলতে ঠেলতে, বিড়ালকে যদি আপনি কোণে ঠেলে দেন, দেয়ালের কোণে, সেই বিড়াল কিন্তু ক্ষিপ্ত হয়ে এসে লাফিয়ে আপনার টুটি টিপে ধরবে। এটাই কিন্তু বাস্তব। তাহলে যদি কোন রকম এই ধরনের ঘটনা ঘটে যে আওয়ামী লীগের লোকেরা দেখছে এমনিই মরে যাব, অমনিও মরে যাব, তাহলে আমাদের শেষ হচ্ছে গিয়ে আমাদের অস্ত্র হাতে তুলে নেওয়া। সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে এসছে, সেই সুবর্ণ সুযোগের সদ্ব্যবহার উনি যদি না করেন তাহলে উনি কলঙ্কিত নায়ক হয়েই থেকে যাবেন। প্ল্যান বি আছে, প্ল্যান সি আছে, ভারতবর্ষ এ কাজ করবেই। আর সেনাপ্রধান যে কাজটি করছেন তাতে নিজেকে, যদি উনি পিছিয়ে আসেন তাহলে কিন্তু ইতিহাসে উনি কলঙ্কিত নায়ক হয়ে থাকবেন, সেনাবাহিনীতে কলঙ্কিত নায়ক হয়ে থাকবেন। তবে যদি এখন এই যে মানুষগুলো একেবারে নিঃস্ব হয়ে গেছে, খেতে পাচ্ছে না, সামনে ঈদ, বাড়ি থেকে ফোন আসছে, আমাকে সকালবেলা বেশ কয়েকজন ফোন করেছে, গত কয়েকদিন ধরেই ফোন করছেন, আজকে সকালে একজন ফোন করে কাঁদতে কাঁদতে, যে মেয়েটা আমার ফোন করে বলছে যে এবারে ঈদে বাবা কিছু দিলে না, আমার ব্যবসা লুট হয়ে গেছে, আমি কোন রকমে এক কাপড়ে পালিয়ে এসে আমি লুকিয়ে আসি, আমি কি করব বলুন। তার নামটাও মনে আছে কিন্তু আমি বলবো না। যারা, আমার যা আন্ডারস্ট্যান্ডিং, ভারত নজর রাখছে, আমার যা আন্ডারস্ট্যান্ডিং তার থেকে এটা আমার কাছে একটা মোটামুটি ধারণা পরিষ্কার হচ্ছে যে সেনা কর্তা তিনি নিজে হয়তো হাতে ক্ষমতা নিতে চাইছেন না। তার অনেক কারণ রয়েছে। সেনা কর্তা হাতে যদি ক্ষমতা নেন একবার, তাহলে পরে ওই জাতিসংঘে যাওয়ার ব্যাপারে একটা কিন্তু নিষেধাজ্ঞার মধ্যে পড়তে পারেন। তিনি বিকল্প পদ্ধতিতে তিনি যেটা করতে চাইছেন, আমার যতদূর মনে হয়, তিনি দেশের অবস্থা শান্ত করার চেষ্টা করছেন। তার একটা ধমকে কিন্তু অনেকটা কাজ হয়েছে। এবং দৃষ্টান্তমূলক হিসেবে এই যে এবি পার্টির যে ফুয়াদ সেদিনকে সেনাপ্রধানকে আক্রমণ করেছেন, রাষ্ট্রপতিকে আক্রমণ করেছেন, এবং চাচ্ছেতাই ভাষায় তিনি যে কথাবার্তা বলেছেন তারপর তাকে তুলে নিয়ে এসেছিলেন। নিজু মজুমদারের খবর অনুযায়ী তাকে একটি প্ল্যাটফর্মে নিজু মজুমদার এটা বলেছেন, আমি শুনেছি, তাকে সেনাবাহিনী তাদের দপ্তরে নিয়ে গিয়েছিল, নিয়ে গিয়ে 10 বার কান ধরে ওঠবোস করিয়েছে এবং পায়ে ধরে ক্ষমা চাওয়ানো হয়েছে। এবং যখন পায়ে ধরেছে তখন তার পশ্চাৎ দেশে একজন সেনা বেশ কয়েকবার লাথি মারে। তিনি হাত জোর করে ক্ষমা চান এবং বলেন এই ধরনের ধৃষ্টতা তিনি আর কখনো করবেন না।
ফলে এই খবরটা একটু চারদিকে কিন্তু ছড়িয়েছে এবং তিনি কিন্তু একটা কথা বলে দিয়েছেন যে সেনাবাহিনীকে কলঙ্কিত করার চেষ্টা করবেন না, তার ফল ভালো হবে না। ফলে সেনাবাহিনীর দিকে আঙুল তোলার ব্যাপারটা উনি বন্ধ করেছেন। এখন দৃশ্যত কিন্তু চোখে কিছু পড়ছে না, আমি কিন্তু এটা বুঝতে পারছি। দৃশ্যত সেনাবাহিনী কোন রকম কড়া পদক্ষেপের দিকে এখনো পর্যন্ত কিছু যায়নি। তবে 26 তারিখ এখন দেরি আছে, আজকে 25, কালকে 26। এমনও হতে পারে যে হয়তো সেফ প্যাসেজ দিচ্ছে ইউনূসকে, যেটা আমি বলেছিলাম, হতে পারে, আবার নাও হতে পারে, এইটা তার মতলব নাও হতে পারে। তবে মানুষটা খুব ঘোরেল, তো একে ভারতও বিশ্বাস করে না, আমি তো বিশ্বাস করিই না। মানুষটা খুব ঘোরেল, পাগাল মাছের মতো, কি চিন্তা করছেন এনার কিন্তু বোঝা খুব মুশকিল। তবে যারা আওয়ামী লীগ সদস্য আছেন, আমি তাদেরকে বলবো, আপনারা কিন্তু মোটেই হতাশ হবেন না। ভারতের কাছে প্ল্যান এ আছে, ভারতের কাছে প্ল্যান বি আছে, প্ল্যান সি আছে, নানান রকম প্ল্যান আছে। একটা প্ল্যান, সব প্ল্যান যে একেবারে 100% খাঁটি হবে তার কোনো মানে নেই, সব প্ল্যান যে খাটবেই তার কোনো মানে নেই। তার জন্যই বিকল্প প্ল্যান সমস্ত তৈরি করা থাকে, সেই প্ল্যান তৈরি করা আছে। এই প্রসঙ্গে আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আমারই বেশ কিছু দর্শক আছেন, খুব মানে বিবেচক বুদ্ধিমান দর্শক আছেন। তারা আমাকে বলেছেন যে দেখুন দাদা, আপনি যে আগাম ভেতরের বার্তাগুলো বলে দেন না, সেগুলো কিন্তু ইন্টেলিজেন্স মারফত বোঝা যায়, বুঝতে পারে এরা যে এই বার্তাটা সঠিক, আপনার কথাটা সঠিক। ফলে তারা একটুখানি সতর্ক হয়ে যায় এবং তারা প্ল্যান পাল্টে ফেলে। ফলে আপনার কাছে অনুরোধ যে আপনি এই ধরনের কোনো প্ল্যান আগাম বলবেন না, যাতে এরা সতর্ক হয়। তাদের কথা কিন্তু অনেকটা কিন্তু সত্যিও, আমি যদি যা বলে দিচ্ছি তা যদি সত্যিকার বাস্তবায়ন হয়, এখন দেখেছে 2-4টে বাস্তবায়ন হয়েছে, ফলে তারা কিন্তু একটু সতর্ক হয়ে যায়। তাই আমি আজ থেকে ঠিক করেছি যে গোপন কিছু আমি আর এই প্ল্যাটফর্মে বলবো না, এটা আমি ঠিক করেছি। কিন্তু আমি এটুকু আপনাদের বলছি যে কোনো মুহূর্তে বাংলাদেশে সেনাবাহিনী ক্ষমতা দখল করে নেবে। বাংলাদেশে যে কোনো মুহূর্তে পট পরিবর্তন হতে পারে এবং এই পরিবর্তন হওয়ার মুখ্য কারণ সেনাবাহিনী তাদের ক্রুদ্ধ হয়ে যাওয়া। কেন ক্রুদ্ধ হয়ে যাওয়া? হাসনাত আবদুল্লাহর কোন কথার ভিত্তিতে? সেটা তো হচ্ছে আগুন দেয়া, জাস্ট দেশলাই ছড়ে দেয়া, বারুদের মতো অবস্থা হয়েছিল, বারুদ হয়েছিল অনেক দিন ধরেই। গত 22 তারিখ থেকে আমরা সবাই চিন্তা করছিলাম, সবাই ভাবছিলাম, এবং তার যে আমাদের ভাবনার মূলে যে কারণগুলো দেখা যাচ্ছিল, তা থেকে স্পষ্ট হচ্ছিল যে বাংলাদেশ সেনাবাহিনী তারা এবার এগিয়ে আসবে ব্যবস্থা নিতে। ব্যবস্থাটা কি? ব্যবস্থাটা ইউনূস সরকারের তাদের কাজকর্মের সেনা, যে এত সেনা শুধু নয়, মানুষ এত অতিষ্ঠ হয়ে গেছে, তারা চাইছিল যে কোনো সময় যেন এই বাংলাদেশের বর্তমান ইউনূস সরকারকে হটিয়ে দিয়ে সেনা তার শাসন জারি করুক। এটা আমাদের চাওয়া নয়, যারা ইউটিউবার তাদের চাওয়া নয়। তারা এই ঘটনাটা দেখছিল যে এই ধরনের ঘটনায় এগিয়ে আসা সেটা শুরু হচ্ছে, তার পথ তৈরি হয়ে যাচ্ছে। আর দেশের মানুষ তারা তো অল্প কিছু যারা এই সরকারের পেছনে বর্তমানে আছে তাদের সংখ্যা, আবার বলছি তাদের সংখ্যা খুবই কম এখন। তারা একটা বেশিরভাগ মানুষ, সেটা আপনি সেই দলগতভাবে বলুন, যারা আওয়ামী লীগের সাপোর্টার তারা তো বটেই, এমনকি যারা বিএনপির সাপোর্টার, এমনকি যারা কোনো দলের সাপোর্টার নয়, তারা সবাই চাইছিল এই অবস্থার পরিবর্তন হোক, ইউনূসের এই সরকার, সেই সরকারের পতন হোক
এবং অন্য কিছু না হোক, অন্য কোনো সরকার না আসুক, অন্তত সেনাবাহিনী তারা এইটা এই দেশের দায়িত্ব হাতে নিক। আমরা ভেবেছিলাম সেনাবাহিনীর 23 তারিখ থেকে বড় মিটিং হচ্ছে। 24 তারিখ গতকাল তো একটা বিরাট মিটিং হয়েছে। গতকালও একটা আপনাদেরকে বলেছি, আপনাদেরকে সে ব্যাপারেও কালকে আমি দিয়েছি আমার চ্যানেলে, তার খবর দিয়েছি আপনাদেরকে। তারপরে কালকে যেভাবে মিটিং হয়েছিল, যেভাবে অনলাইন অফলাইন ভার্চুয়ালি এবং সামনে দুটোতেই সারা দেশের সেনাবাহিনীর সদস্যরা তারা সবাই দেখেছে সেই মিটিং। অর্থাৎ তারা অনলাইন হোক অফলাইন হোক যে কোনোভাবেই হোক, মিটিংয়ের যে আলোচনার বিষয় এবং মিটিংয়ে তারা উপস্থিত, তাদের উপস্থিতি ছিল। কালকে আমরা সবাই খুব ভেবেছিল, দেশে বিদেশে যারা সবাই বাংলাদেশ নিয়ে চিন্তা ভাবনা করি তারা সবাই ভেবেছিলেন যে, আমরা সবাই ভেবেছিলাম যে এবার কিছু একটা হবে, আজকেই কিছু একটা হবে। কাল 24 তারিখ, কাল হলো না। আমাদের ভাবনার আরও একটা বড় কারণ ছিল যে আমেরিকার 4 সেনাকর্তা তারা গতকাল রাতেই বাংলাদেশে এসেছেন। তারা এসেছেন, তাদের সেনাকর্তারা এসেছেন, কোনো এমনি সাধারণ কোনো বেসামরিক মানুষজন আসেননি, বেসামরিক আমেরিকার প্রশাসনের কেউ আসেননি, সেনাকর্তারা। আমরা ভেবেছিলাম একটা বড় কিছু হতে যাচ্ছে। এই বিষয় নিয়ে আজ সকালে কিছুক্ষণ আগে একটি ভিডিও করেছি, আপনারা দেখে নিতে পারেন। কিন্তু দেখা যাচ্ছে এত কিছু হচ্ছে, সেনা এত কথা বলছে, অথচ সেনা এখনো এগিয়ে যেতে সাহস পাচ্ছে না, অথবা তাদের মধ্যে যথেষ্ট দ্বিধাদ্বন্দ্ব আছে। এই দ্বিধাদ্বন্দ্বটা কেন? আমি এখানে দুটো বিষয় আমি খুঁজে দেখেছি, দুটো কারণের জন্য সেনা এগোতে পারছে না, কিংবা এগোতে গিয়েও আবার পা পেছনে টেনে নিচ্ছে। কেন? দুটো কারণ আমার মাথায় এসছে। একটা কারণ হচ্ছে, সেনা এখনো ভাবছে যে দেশের মধ্যে অন্তত আলাপ আলোচনার মধ্য দিয়ে যদি ভালোভাবে শান্তিপূর্ণভাবে সমস্যার যাতে সমাধান মেটে, সেই চেষ্টার দিকে রয়েছে। আমি আমার থাম্বনেলে আজকে একটা শব্দ ব্যবহার করেছি, শব্দ না, একটি বাক্যবন্ধ ব্যবহার করেছি, শব্দবন্ধ। সেটা হলো যে পাগড়ি বাঁধতে গিয়ে দেরি হচ্ছে। এই পাগড়ি বাঁধার গল্পটার নিয়েও দুদিন আগে করেছি। সেটা হচ্ছে পাগড়ি বাঁধতে গিয়ে কাছারি লুট হয়ে গেল। অর্থাৎ ডাকাত পড়েছে কাছারিতে, ডাকাতদের বিরুদ্ধে লড়াই করবার জন্য, ডাকাতদের থামানোর জন্য যাদেরকে রাখা হয়েছে সেই তারা, অর্থাৎ যে দারোয়ান যারা, তারা খুব বড় সড়ো চেহারা, মাথায় বড় সড়ো পাগড়ি। তো পাগড়ি টাগড়ি না পরে তারা কেন যাবেন লড়াই করতে? সেই লড়াই করতে তারা যাবেন পাগড়ি বাঁধতে গিয়ে তাদের দেরি হচ্ছে। পাগড়ি বাঁধা অর্থে এখানে যে শান্তিপূর্ণভাবে নয়, আমার গোছগাছ করে নিতে, একে জানাবো তাকে জানাবো, এর মত নেব তার মত নেব, আবার জানি না এর মধ্যে তো এখন হচ্ছে সেনাবাহিনীর ভেতরের মতামত নেওয়া, এর মধ্যে আবার আমাদের তো বাইরের মতামতও সেখানেও বোধহয় রয়েছেন। কারণ গতকাল রাত্রে যে আমেরিকার সেনা কর্তারা এলেন, তাদের মধ্যে কি এই বাইরের মত নেওয়ার ব্যাপারটাও আছে? থাকতেই পারে, কিন্তু কারণ রাজনীতি তো এত সহজ রাস্তায় চলে না। রাজনীতি চলার রাস্তাটা খুব ঘোরানো, পেছানো, বাঁকানো। কেন, কিসের জন্য হঠাৎ কাল রাত্রেই 24-25 রাত্রেই কেন আমেরিকার সেনাকর্তারা এলেন? শোনা যাচ্ছে, সেটাও বলেছি, নাকি আরাকান আর্মির জন্যে, তাদের সাথে সম্পর্ক তৈরির জন্য এসছেন, তাদের সুবিধার জন্যে। আমার ডাউট আছে, সন্দেহ আছে। কারণ ঠিক কালকেই কেন এটার দরকার পড়লো? গতকালই, আজ 25-26 রাত্রে যেখানে আমাদের মোহাম্মদ ইউনূসের তার যাওয়ার কথা হচ্ছে চীনে, চীন ভ্রমণে, চীন সফরে। তিনি তো আর খোদ সফর মানে বেড়াতে যাচ্ছেন না, তিনি যাচ্ছেন তার রাজনীতির কাজ করতে এবং তার দেশের এবং তাদের সাথে নানা রকম চুক্তি ইত্যাদি করতে, কিভাবে টাকা পাওয়া যায় সেটাও দেখতে, এইসব কারণের জন্য যাচ্ছে। তাহলে ঠিক এই মুহূর্তে এই যাওয়ার মানে আমেরিকার কর্তাদের এখানে আসার পেছনে সেটাও একটা কারণ, আমি সেটাও বলেছি।
তাহলে যেটা নিয়ে প্রথমে ভাবছিলাম, যেটা কথাটা আমি বললাম, পাগড়ি বাঁধতে গিয়ে কি এই দেরিটা হচ্ছে? মানে সব দিক গুছিয়ে গাছিয়ে একেবারে সেজে গুজে নামতে গিয়ে এই দেরিটা হচ্ছে সেনাবাহিনীর? ওয়াকারুজ্জামান সাহেব 2 পা এগোচ্ছেন তো 3 পা পিছিয়ে আসছেন কেন? এটা একটা কারণ আমার মনে হয়েছে। দ্বিতীয় কারণ যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে গতকালকের মিটিংয়ে, বৈঠকে, মানে তাদের যে বৈঠক করেছেন সেনাপ্রধান, সেই বৈঠকে তিনি বলেছেন যে ইসলামী শক্তি সন্ত্রাসী যারা, তাদের হাতে এত অস্ত্র আছে, তারা এতটা তৈরি আছে যে এগিয়ে সবাইকে খুব সাবধানে চলতে হবে। অর্থাৎ ইসলাম তাহলে কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে যেখানে তিনি সেনাবাহিনীকে সতর্ক করে দিচ্ছেন এই ইসলামী সন্ত্রাসী যারা দেশটাকে ইসলামী পথে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে রয়েছে, এবং যেখানে সরকারের এই সেনার ভেতরের খবর, থানা লুট থেকে অন্তত 20 থেকে 25,000 আগ্নেয়াস্ত্র এখন বাইরে আছে। থানা লুটের অস্ত্র আছে, পাকিস্তান থেকে রাত্রে চোরাই করে মানে সরকারি চোরাই, এটা ওই যে জাহাজে করে নিয়ে আসা হলো এবং বিনা চেকিংয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। রাতারাতি সেই অস্ত্র কোথায় চলে গিয়েছে? নিশ্চয়ই যারা মানে এই অস্ত্র চেয়েছিল পাকিস্তানের কাছে, তাদের কাছেই গেছে। সুতরাং একটা বিপুল পরিমাণ অস্ত্র কিন্তু দেশের মানে এই শক্তি, ইসলামী শক্তি তাদের কাছে আছে, এবং এই শক্তির পৃষ্ঠপোষক এতদিন হচ্ছে আমাদের এই যে মোহাম্মদ ইউনূসের সরকার।